আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সিনাপসের এই স্পেশাল বিসিএস এর সেলিব্রেশন প্রোগ্রামে উপস্থিত প্রধান অতিথি আমাদের স্বাস্থ্য দপ্তরের সম্মানিত এক্স লাইন ডিরেক্টর আমাদের জয়নাল আবদিন টিটো স্যার, আব্দুল কাদের নোমান ভাই সহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা। আসলে উপজেলাতে কিভাবে পরিস্থিতি হ্যান্ডেল করতে হবে এটা আসলে ডাক্তারদের শেখানোর মতো কিছু না। ফার্স্ট ইয়ারে আইটেমে দেওয়ার সময় থেকে যে সিচুয়েশন শুরু হয়, এইসব সিচুয়েশন ফেস করতে করতে যদি উপজেলাতে যে চিন্তা করতে হয় যে কিভাবে আমি পরিস্থিতি ট্যাকেল দিব, এটা আসলে চিন্তা করা লাগে না, এটা হচ্ছে অটো রিফ্লেক্সে হয়ে যায়। তো আমি যখন বিসিএস এ জয়েন করেছি, আমি বিসিএস এ যখন জয়েন করতে গেলাম, আমি সার্সেলুলার মেডিকেল কলেজের 4-5 সেশন 33 ব্যাচ আর বিসিএস হচ্ছে 32। তো আমি খুব আশায় ছিলাম যে যেখানে যাবো সেখানে যে অনেক কলিগ পাবো, একটু হাসি ঠাট্টা আনন্দে দিন কেটে যাবে। যেদিন ফার্স্ট জয়েন করতে গেলাম, আমার ইএচএপিও মানে আমি ঢোকার পরে এমন বেজার মুখে একটু তাকালো, লুক দিল, আমি ভাবলাম যে যে আমি আসাতে সে সন্তুষ্ট না অসন্তুষ্ট আমি কিছুই বুঝলাম না। সেই যে সকাল 10টায় রিসিভ করলো, বিকাল 5টার সময় আমার হচ্ছে জয়েনিংটা নিল, নিয়ে বললো যে হচ্ছে ওখানেই থাকতে হবে। ওখানে থাকতে হবে বলতে ওখানে অনেক কোয়ার্টারে থাকতে হবে অথবা ছুটি টুটি কিছুই নাই। পরে যে শুনলাম যে আমি বাদে ওখানে আর কোনো মেডিকেল অফিসারই নাই, একজন আরএমও আছে, সেও বয়োবৃদ্ধ, ইএচএফ তো নিজেও বয়োবৃদ্ধ। ওই অফিসে সে 5টা পর্যন্ত থাকে, থেকে হচ্ছে কোয়ার্টারে যে বসে থাকে এবং কোয়ার্টারে ঢোকার পরে তারা টিকিটের খোঁজ কেউ পায় না। তো আমি তো যে করেছি খুবই বিপদ, একে তো আমার জেলা না, আমার পার্শ্ববর্তী জেলা, 2 নম্বর হচ্ছে পাশে আমার জেলা, যেতে 30 মিনিট লাগবে, সেই 30 মিনিটের ছুটিটাও সে দেয় না। ইভেন আমি প্রথম ছুটি পেয়েছি মনে হয় 3 মাস পরে, তা হচ্ছে 2 দিনের জন্য, মানে এতই খারাপ অবস্থা। তো এরপর যখন 33তম বিসিএস গেল, 33তম বিসিএস যে এক রুমে যে 3 জন বসবে, কোন 3 জন বসবে সেই 3 জন বসানো মারামারি। মোটামুটি 6টা রুমের মধ্যে 3 জন করে, 3-6 18 জন ডাক্তার। রোস্টার কি হবে সে রোস্টার নিয়েও মারামারি। তো ইমার্জেন্সি সিচুয়েশন হচ্ছে আমাদের যতটা না বাইরে ফেস করতে হয়, নিজেদের কলিগদের মধ্যে এর চেয়ে বেশি ফেস করতে হয়। এই যে 48তম বিসিএস, এখানে সবাই কত হাস্যোজ্জ্বল ভাবে বসে আছে, যে কলিগ হবে তার দিকে অত হাসি মুখে কেউ তাকাবেও না। এবং উপজেলাতে যে প্রথমে যেটা ফেস করতে হয়, আমি তার এক উপজেলায় ঘুরিনি, বিভিন্ন উপজেলায় ঘুরেছি। তো যেটা ফেস করতে হয়, চেম্বারে ঢোকার পরে এই চেম্বারে আমার এতদিন ব্যবসা ছিল, সে কেন এসে বসবে? আমার রোস্টার ছিল হচ্ছে সকালে, সে কেন এখন সকালের রোস্টারটা নিবে? আমার রুমটা ছিল হচ্ছে 103, সে কেন 103 নিবে? সে পারলে 106 নিবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। কলিগদের মধ্যে সমস্যা, সিনিয়রদের সাথে রিলেশন বিল্ড আপের সমস্যা। এই সমস্যাগুলো যদি দূর করা যায়, উপজেলা অনেক অনেক ভালো। কারণ এই যে 48 ঢোকার পরে খেলাখেলি শুরু হবে, খেলাখেলি করতে করতে যখন 18 থেকে 9 নামবে, তখন আবার সুসম্পর্ক তৈরি হয়। সবাই মিলে তখন মিলে মিশে ক্রিকেট খেলে, ব্যাডমিন্টন খেলে, রাতে প্রোগ্রাম করে, এরকম বিভিন্ন প্রোগ্রাম করে। এখন উপজেলাতে যেটা প্রথমে ফেস করতে হয় সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে নিজের একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি এখানে জয়েন করেছি, আমি এখানকার মেডিকেল অফিসার বা সহকারী সার্জন। সুতরাং নিজের রুমটা ঠিক করে নেওয়াটা জরুরি। কবে অফিস থেকে সিল ছাপিয়ে দিবে, কবে হচ্ছে রুমের সামনে একটা সাইনবোর্ড ঝুলবে, সেটা অফিস থেকে বানিয়ে দিবে, এটার জন্য একজন মেডিকেল অফিসার উপজেলাতে যে বসে থাকবে বা অফিসের হেড ক্লার্কের দিকে তাকাই থাকবে, এটা আসলে শোভনীয় কিছু না। পারলে নিজের যোগদান পত্রটাও নিজে তৈরি করে নিয়ে যাওয়া ভালো। কারণ ওই যে একটা কেরানি যে টাইপ করতে হচ্ছে, লিখতে হচ্ছে নখ ভেঙে যায়, সে একটা জয়নিং রেডি করতে যা হচ্ছে 2 ঘন্টা লাগে, তাদের সেই জয়নিং পেপার রেডি করার জন্য আমাকে 3 ঘন্টা 5 ঘন্টা বসে থাকতে হবে, এটা যেন না হয়। এবং অবশ্যই কম্পিউটার স্কিল হতে হবে। আমাদের যারা বিসিএস এ এখনো আছে, এমন স্যারও আছে যারা নিজের এইচআরএমটাও নিজে আপডেট করতে জানে না। সেই এইচআরএমটা আপডেটের জন্য তাকে অফিস সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা ঘুষ দিয়ে নিজের এইচআরএমটা ঠিক করা লাগে। এটা তো জরুরি কিছু না। নিজের এইচআরএম ঠিক করা, নিজের আইবাস ঠিক করা, নিজের হচ্ছে বিভিন্ন দরখাস্ত টাইপ করা, এগুলো সবাই পারবে, শিখে নিতে হবে। এই শিখে নেওয়াটা কোনো কঠিন কোনো কাজ না। এরপরে যদি আসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ,
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসলে প্রথমে ওই যে ভাত টিপে দেখে না যে ভাত সিদ্ধ হয়েছে কিনা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই ভাত টিপতে যে ওই লেবু কসলানো টিকা করে দেয়। প্রথমেই যে হচ্ছে আমাদের জুনিয়ররা যে জয়েন করে তাদেরকে যে কর্ডিয়ালি ইনভাইট করতে হবে, তাদেরকে সুন্দর করে ফুলের শুভেচ্ছা জানাতে হবে, তাদের জন্য একটা কর্মপরিবেশ তৈরি করতে হবে। এটা সবাই পাবে না, যারা পাবে তারা অবশ্যই সৌভাগ্যবান, এবং আসলে এটাই হওয়া উচিত। একটা সুন্দর কর্মপরিবেশ হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তৈরি করে দিবে অথবা আমাদের নিজেদেরই তৈরি করে নিতে হবে, এবং এই মন মানসিকতা নিয়ে উপজেলাতে যেতে হবে। শহরে কে ডাকসুতে জিতলো, কে জাকসুতে জিতলো, কে হচ্ছে সামনে নির্বাচনে ক্ষমতায় আসবে, শহরে এটা নিয়ে খুব বেশি মাতামাতি নাই। কে এবার মেম্বার হবে সেটা নিয়ে যতটা মাতামাতি গ্রামে আছে। এক জায়গাতে হচ্ছে যে 9 জন মেম্বার হবে, 9 জন তো মেম্বার নির্বাচিত হোক না কেন, আরো 100 জন যে মেম্বার দাঁড়াবে তারা সবাই হচ্ছে মেম্বারশিপ। আর 5 তারিখের পরে আমাদের ক্লাস 8 এর পোলাপান, ক্লাস 6 এর পোলাপানও মেম্বারশিপ হয়ে গেছে। এরাও এসে প্রশ্ন করে, এই পরীক্ষা তো ফ্রি ছিল, আপনি ফ্রি করেননি কেন? মানে তার কাছেও আমার জবাবদিহিতা করা লাগবে। কিছু পোলাপান এসে হচ্ছে সিভিল সার্জন স্যারদের বা তত্ত্বাবধায়ক স্যারদের প্রশ্ন করা শুরু করেছিল। দেখবেন যে হচ্ছে বিভিন্ন ভাবে অনেক কিছু আমাদের ফেসবুকে এসেছে। তারা প্রশ্ন করে যে এই ওষুধটার দাম তো 1 টাকা, এটা 2 টাকা হলো কেন? এটার দাম তো 5 টাকা, এটা 3 টাকায় কিনলেন কেন? এখানে তো হচ্ছে আজকে হচ্ছে আপনার এখানে কোনো সুইপার নাই কেন? কোনো সুইপার নাই কেন? কারণ দীর্ঘদিন ধরে তো 4র্থ শ্রেণীর নিয়োগই বন্ধ, এবং সারা বাংলাদেশের সকল হাসপাতালে হচ্ছে সুইপার নাই, অফিস সহকারী নাই। এটা একটা বিশাল সংকট চলছে। কিন্তু এটার জন্য আগে আমাদের হচ্ছে জবাবদিহিতা করতে হতো বিভিন্ন সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তির কাছে। এখন সবাই সাংবাদিক, সবাই গণ্যমান্য ব্যক্তি। ইভেন ক্লাস 6 এর ছেলেটা, ক্লাস 8 এর ছেলেটাও এখন চোখ রাঙিয়ে কথা বলা শিখে গেছে। এগুলো হ্যান্ডেল করা আপনাদের পক্ষে কোনো কঠিন কাজ না, খুবই সহজ কাজ। যেই আসবে হাসি মুখে কথা বলবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। আর আপুরা দয়া করে মাথা গরম করবেন না, ঠিক আছে? জামাইয়ের মাথাটা কিভাবে গরম করা যায় এই বুদ্ধিটা আপনাদের আছে। সুতরাং আপনার সামনে যে ক্লাস 8 এর বাচ্চা বা ক্লাস 9 এর বাচ্চা অথবা যে হচ্ছে মেম্বার সাহেব আসছে, তার মাথাটা কিভাবে গরম করতে হয় আর নিজের মাথাটা কিভাবে ঠান্ডা রাখতে হয়। ক্যামেরা দেখলেই হচ্ছে আপনারা বলেন ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন। কোনো দরকার নাই তো। ক্যামেরাটা তো একটা ভালো জিনিস, আপনাকে ভাইরাল করছে। আপনি সেখানে হাসি মুখে কথা বলবেন, সুন্দরভাবে কথা বলবেন, বুদ্ধি খাটিয়ে কথা বলবেন। এমন কোনো কথা বলবেন না যেটা সে কোট করতে পারে। এবং ক্যামেরা যখন ধরবে তখন হচ্ছে এই বিষয়টাকে আপনারা কখনোই উচ্চবাচ্য করবেন না, ক্যামেরাটা বন্ধ করার চেষ্টা করবেন না। আপনার পক্ষে গুছিয়ে যতটুকু কথা বলা সম্ভব সেটা বলবেন, যাতে কেউ হচ্ছে যখন ভিডিওটা প্রকাশ করবে তখন যাতে বলে যে ম্যাডাম অনেক মাথা ঠান্ডা রেখেছেন, ম্যাডাম অনেক ভালো কথা বলেছেন, বা স্যার অনেক ভালো জবাব দিয়েছেন। সবসময় গুছিয়ে কথা বলবেন, কখনোই হচ্ছে মাথা গরম করতে যাবেন না। মাথা গরম তো করবেন পরে, যখন হচ্ছে পরিস্থিতি আপনি সামাল দিলেন, এরপরে বাসটা কিভাবে দিবেন সেটা পরে চিন্তা করেন। আগে পরিস্থিতিটা ঠান্ডা মাথায় সামাল দেন। একজন মাথা গরম করে আসছে, আপনি যদি মাথা গরম করেন তখন কি হবে? পরিস্থিতি আরো ঘোলাটে হবে। আমার প্রথম যে উপজেলাটা ছিল সেখানে হচ্ছে প্রভাবশালী রাজনৈতিক দলের কর্তা ব্যক্তির ছেলে তাই আসর বসাতো রাত্রেবেলা মেডিকেল অফিসারের চেয়ারে বসে। তো আমাকে হচ্ছে ইউটিউব এবং হচ্ছে আমাদের যারা সেকমো আছে, যারা হচ্ছে আশেপাশের লোকজন আছে, সবাই আমাকে পরামর্শ দিয়েছে ও যখন হচ্ছে দলবল নিয়ে উপজেলাতে ঢুকবে তখন কখনো ওকে ফেস করতে যাবে না। এখন আমি ওখানে একাই কোয়ার্টারে থাকি, তারও হচ্ছে আশেপাশে কোয়ার্টারে কেউ থাকে না, আর আরেক পাশে বি। তো ওই লোককে আমি ফেস করবো তো কে ফেস করবে? কেন যে সুন্দরভাবে সালাম দিলাম যে ভাই কেমন আছেন, আমি তো চেয়ার ছাড়িনি, মেডিকেল অফিসারের চেয়ার তো আমি ছাড়িনি। না ছেড়ে তার প্রেশার টেশার মাপালাম, মাপিয়ে বললাম আপনার প্রেশার অনেক বেশি, আজকে মনে হয় আপনার জেগে থাকাটা ঠিক হবে না। এখন ওই লোক তো পুরো অবাক যে তার নাম ধরে কথা বলছি, তার চোখে চোখ রেখে কথা বলছি, মেডিকেল অফিসার যেখানে তাকে অনেক তোয়াজ করতে সেগুলো তোয়াজ করছেন, আবার সুন্দর মিষ্টি ভাষায় কথা বলছি। সুন্দরভাবে মিষ্টি ভাষায় কথা বলে ওই যে তাকে পাঠালাম, এরপর থেকে যে কদিন আমি ছিলাম একদিনও সে ওই উপজেলাতে রাত্রেবেলা আসর বসায়নি, অন্য কোথাও আসর বসিয়েছে। এবং আমি যে উপজেলাতে গেছি দেখেছি যে ডাক্তার এবং সেকমো একসাথে বসে। আমি প্রত্যেকটা উপজেলা চেঞ্জ করেছি, আমার প্রথম পোস্টিং থেকে শুরু করে প্রত্যেকটা উপজেলাতে ইমার্জেন্সিতে মেডিকেল অফিসার এবং সেকমো টেবিল আলাদা করেছি। সেটা আমার জয়েনিং এর থেকেই শুরু করেছি, এটা আমাকে কেউ শিখাই দেয়নি। আমার এটা মনে হয়েছে যে একই টেবিলে বসে থাকা কোনো সমীচীন বিষয় না, বা পাশাপাশি টেবিলে বসে থাকা।
আমি সবসময় টেবিলটাকে একটু ক্রস করে দিতাম, হয় সেকমোর টেবিল এভাবে, ডাক্তারের টেবিল এভাবে থাকতো, কখনোই পাশাপাশি টেবিল দিতাম না। পাশাপাশি টেবিল মানে হচ্ছে আমি সিমিলার কিছু না। ডাক্তারদের চেয়ারে যদি হচ্ছে অফিস থেকে টাওয়েল না দিত, আমি নিজে টাওয়েল নিয়ে নিতাম। আমার চেয়ারে টাওয়েল আছে মানে আমি হচ্ছে বড় অফিসার, সে হচ্ছে ছোট অফিসার। আমাদের ডাক্তাররা যেটা করে, স্যান্ডেল পরে দৌড় মারে, শার্ট তো ইনো করে না। বিসিএস পরীক্ষার সময় এক একজনকে দেখে মনে হয় যে বিয়ে করতে আসছে, শুট পরে টাই পরে, তারপরে হচ্ছে যে পারলে এখানে হচ্ছে একটা ক্লিপ দিয়ে হচ্ছে টাইটাকে বাঁধে। আর যখন উপজেলাতে যায়, একটা টি শার্ট আর হচ্ছে স্যান্ডেল পরে চলে যায় হচ্ছে ডিউটি করতে। তো টি শার্ট আর স্যান্ডেল পরে যখন ডিউটিতে ঢুকে, তখন আমার সেকমো স্যার শুটের কোটেড হয়ে আসে। তো আমি তো মনে হয় যে ইএচএফ হচ্ছে একজন ক্যারা নিয়ে আসতেছে, এটা আমার দৃষ্টিতে মনে হয়। তাহলে সাধারণ মানুষ কিভাবে মোকাবেলা করবে? সাধারণ মানুষ এটাই ট্রিট করবে। পোশাকে আশাকে দেখবেন, এটা একটা বড় চেঞ্জ রাখে, এটা আমাদের মাথার মধ্যে অবশ্যই রাখা উচিত। সবসময় উপজেলার পালসটা, উপজেলার যারা কর্মরত আছে দীর্ঘদিন ধরে, তাদের কাছ থেকে বুঝে নিতে হয়। আপনি গেছেন 2 বছরের জন্য, 2 বছরের পরে আপনি সেই উপজেলাতে যাবেন কিনা তার কোনো ঠিক নেই। ধরেন 5 বছরের জন্য গেছেন, বা হচ্ছে 7 বছর বা 10 বছরের জন্য আপনি ওখানে খুঁটি গেড়ে ব্যবসা বাণিজ্য প্রসার করবেন, আলটা করবেন, সিজার করবেন, বিভিন্ন প্ল্যান আপনার মাথায় আছে। যাই থাকেন না কেন, আপনার ওখানে যাওয়ার আগে বা ঢোকার আগে সেখানে হচ্ছে সেকমো, যে আয়া মানে হচ্ছে গাইনি কনসালটেন্ট, সে নিজ হাতে প্রায় হচ্ছে 400-500 ডেলিভারি করেছে। শুনুন, তার উপর জ্ঞান আপনার নাই। আপনি কয়টা ডেলিভারি করেছেন ইন্টারনেটে বা এই পর্যন্ত? কিন্তু ওখানকার আয়া হচ্ছে কনসালটেন্ট, সে হচ্ছে গাইনি বিষয়ে অভিজ্ঞ, তার উপর আপনার অভিজ্ঞতা খাটানোর কোনো দরকার নেই। ওখানে যে সেকমো, সে হচ্ছে ওখানকার সার্জারি এবং মেডিসিন বিশেষজ্ঞ, তার উপর আপনার কোনো প্রকার ক্ষমতা দেখানোর দরকার নেই। বরং আপনি কি, এটা আপনি ধীরে ধীরে বোঝান, এত তাড়াহুড়া করার কিছু নেই। একটা অফিস বুঝে নেওয়ার জন্য তাড়াহুড়া লাগে না। নিজের একটা রুম ঠিক করবেন, যদি হয় যে এক রুমে 5 জন বসবেন, 5টা নেম প্লেটই সেই রুমের সামনে লাগান। অন্তত বলতে পারবেন যে হাসপাতালের কত নং রুমে আমি আছি, অন্তত শনি রবি সোমবার আছি, বাকি দিনগুলো আমি ইমার্জেন্সি ডিউটি করি, বলতে তো পারবেন। নেম প্লেট লাগান, নিজের আইডেন্টিটি তৈরি করেন, ধীরে ধীরে, জোরদার করা যাবে। আর সেকমো, আয়া, নার্স, এদের কারোর সাথে আপনার কোনো প্রকার দ্বন্দ্বে যাবেন না, রিড করবেন ধীরে ধীরে, এবং তাদের সাথে হচ্ছে গলাগলি করে মিশার কোনো দরকার নেই। সবচেয়ে সমস্যা হয় কি, আপনারা নিজের এলাকায় পোস্টিং চান। আমি এখন বলতে আমার নিজের এলাকায় একবারও পোস্টিং পাইনি, সুতরাং এটা আমার জন্য খুব পজিটিভ। দেখতাম যে আমার যারা কলিগ, যারা নিজের এলাকা, বাবা কেমন আছো, ভাগনা কি খবর, হ্যাঁ জামাই তুমি কবে এখানে যাচ্ছ, এই যে শুরু হলো। তারপরে আর কে আর স্যার বলে, যে জামাই বলা শুরু করেছে তার এলাকা সবগুলো আমাদের জামাই ওখানে আছে, আমাদের ভাগনা ওখানে আছে। এই যে জামাই আর ভাগনার চোটে আপনি যে একটা উপজেলাতে স্যার, এটাই হচ্ছে নিজ এলাকায় যখন প্রদান পায়, সেই মূল্যায়নটা থাকে না। সেই মূল্যায়নটা তখনই থাকবে যখন আপনি একটা অদৃশ্য দেয়াল তৈরি করে একটু ডিস্টেন্স মেনটেন করা শিখবেন। জামাই বলুক, স্যার বলুক, কিন্তু তারাও হচ্ছে আপনাকে মূল্যায়ন করবে। কিন্তু হ্যাঁ মামা কেমন আছেন, হ্যাঁ কাকা কেমন আছেন, যদি 14 গোষ্ঠীর খবর ওই রুগীর সামনে না শুরু করে, ওই রুগীরাও আপনাকে খুব বেশি পাত্তা দিও না। সুন্দরভাবে বলবেন, জি মামা আমি হচ্ছে রুগীগুলো দেখে নিই, পরে আপনার সাথে আলাপ করবো, পরে বাসায় যা আলাপ করবো। খুব স্মুথলি সেটা মেনটেন করা যায়, ডিস্টেন্স মেনটেন করা যায়। এটা আস্তে আস্তে শিখে যাবেন, কেবল তো শুরু। আগে জয়েন করেন, তারপর দেখবেন হচ্ছে সব পালসই বুঝতে পারবেন। খালি হাত ধরে পালস বোঝা যায় না, চেহারার দিকে তাকিয়ে অনেক কিছু বোঝা যায়। আমি একদম ক্লিন কাট ডায়াগনোসিস করেছি, যেটা হচ্ছে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আমি ওষুধও রেডি করেছি খাওয়াবো বলে। ওখানে যে সেকমো আছে, সেকমো আমাদেরকে ইশারা করলো খাওয়ানো যাবে না। ড্রাইভার এসে বললো স্যার সই করেন। কি সই করেন? দেখে যাচ্ছে অ্যাম্বুলেন্সে রেফার কাগজ লেখা রেডি। আমাকে সই করালো, রোগী নিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে উঠলো, এবং আমি খবর পেলাম যে সকাল 12টায় আমি হচ্ছে সেই পেশেন্টকে সব ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করতাম, কিন্তু সেই পেশেন্টটা 6টার দিকে যে মারা গেছে। কেন মারা গেছে বলছে স্যার, পরে আমাকে সবাই মিলে এসে বোঝালো স্যার এই রোগীটা এমনিও মরতো অমনিও মরতো, কিন্তু আপনি যেহেতু ওষুধগুলো রেডি করেছেন, যে ওষুধগুলো খাওয়াতেন, এই খাওয়ালে বলতো যে হচ্ছে আপনি ওষুধ খাইয়ে মেরে ফেলেছেন, আমার ইমার্জেন্সি ভেঙে চুরমার হয়ে যেত। তো এই কারণে আপনারা, আমি এই লোকটা কত খারাপ বা এর পরিবার কত খারাপ আপনি জানেন না, আমরা জানি। কিন্তু ওই লোকটা যখন হচ্ছে বুঝতে পারছে যে সে মারা যাচ্ছে,
সে আমাকে বলছে যে স্যার আমি রাজশাহী যেতে যেতে মরে যাব, আপনি আমাকে কিছু একটা দেন যাতে আমি বেঁচে থাকতে পারি। তো কিছু একটার মধ্যে কিন্তু তারা দিয়েছে, প্রথম থেকে তারা অক্সিজেন দিয়েছে, প্রথম থেকে তারা হচ্ছে বাতাস করেছে এবং হচ্ছে অ্যাম্বুলেন্সে উঠিয়েছে। সেই উপজেলাতে কার্ডিনেক্সও ছিল না ওই আমলে, পরে আমরা এগুলো আনানোর ব্যবস্থা করেছিলাম, সবকিছুই পরবর্তীতে অ্যারেঞ্জমেন্ট ছিল, ওটিও হয়েছে, কিন্তু এই বিষয়গুলো আসলে উপজেলাতে অ্যারেঞ্জ করে নিতে হয়। কিন্তু একটা জিনিস তো ছিল যে হচ্ছে ওই ইকোস্প্রিং, প্রপিডোগেন, অ্যাটোরভাস্টিটিন এগুলো তো ছিল, কিন্তু এগুলো আমাকে খাওয়াতে দিইনি। তখন বুঝেছি যে হচ্ছে যে রাজনৈতিক মব হোক বা রাজনৈতিক হচ্ছে এই আশেপাশে দৌরাত্ম হোক, এগুলো ম্যানেজ করার জন্য আমার উপজেলার যারা আছে তারা যথেষ্ট। তো তাদের হচ্ছে ওই তাকানোটা, ওই ইশারাটা, এটা হচ্ছে বুঝতে হবে, এটা না বুঝলে হবে না। তারা কিন্তু আপনাকে বিপদে তখনই ফেলবে যখন আপনি নিজেকে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রমাণ করবেন। আপনি তো তাদের প্রতিদ্বন্দ্বী না, আপনি তো হচ্ছে সেকমোর মেডিসিন স্পেশালিস্ট তকমাটাও খেতে আসেননি, বা তার হচ্ছে বিশাল বিশাল মানে অনেক জায়গায় সেকমোটা হচ্ছে সিজারিয়ান সেকশনও করে, তাদের সিজারিয়ান সেকশনও খেতে আসেননি, বা আয়া যে হচ্ছে 500 টাকা ইনকাম করে ডেলিভারি করে সেটাও আপনি খেতে আসেননি। আপনি আপনার দায়িত্ব পালন করতে আসছেন, সুতরাং নিজেকে প্রতিদ্বন্দ্বী প্রমাণ করতে যাবেন না। নিজের লেভেলে সবসময় লড়বেন, নিচের লোয়ার লেভেলে না। নিচের লোয়ার লেভেলে যখন লড়তে যাবেন তখন আপনার লেভেলটাও সেই লেভেলে নেমে যাবে। সুতরাং এগুলো হচ্ছে বুদ্ধি খাটিয়ে করতে হবে। আপনি যদি করতে চান সেখানে আপনার বেসটা শক্ত করতে হবে, বেসটা শক্ত করে তারপরে লড়তে হবে। এখন আপনার ইউচিপকে যদি হচ্ছে আয়াকে প্রমোট করে বা সেকমোকে প্রমোট করে বা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারকে প্রমোট করে, সেখানে তো আপনি একটা মেডিকেল অফিসার, সেখানে আপনি সেটা কিছুই করতে পারবেন না। বা ওখানকার পলিটিক্যাল পার্সনরা যদি হচ্ছে প্রমোট করে এদেরকে, আপনি সেখানে কিছু করতে পারবেন না। তারা আপনি স্পষ্টই বলবে যে স্যার আপনি তো হচ্ছে 5 বছর পরে চলে যাবেন বা 2 বছর পরে চলে যাবেন। আমাদের তো এদের দিকে তাকিয়ে থাকতে হয়। উপজেলাতে এমন একটা সময় যায় তখন মেডিকেল অফিসারই থাকে না, একটা আরএমও একটা ইউএচএফ দিয়ে চলে। তখন আপনি কোথায় কি করেন, কি করবেন আমাদের জন্য? আসলে এটার কোনো অ্যান্সার নাই। আমাদের ব্যবস্থাটাই এরকম। সুতরাং এই ব্যবস্থাতে আমাদের থাকতে হলে আমাদের অবশ্যই কি করতে হবে, বুঝে শুনে থাকতে হবে। ডায়াগনস্টিক সেন্টার, আমার ওখানে এই পাশনা এমন একজন ছিল হচ্ছে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, একটা স্বনামধন্য রাজনৈতিক দল। তার একটা কেন সে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কারণ হাসপাতালের সামনে বটগাছতলার যে ওষুধের দোকানটা সেটা হচ্ছে তার। সেখানে সে একদম সূর্য ওঠার সাথে সাথে চলে আসতো, আসার পরে যত রোগী আসতো প্রথম ঔষধগুলো সে নেওয়া হতো, এবং সে এসে হচ্ছে ডাক্তার বা সেকমোদের বলতো যে হচ্ছে অমুক ইনজেকশন দাও, অমুক ইনজেকশন দাও, মানে ওই ইনজেকশনটা তার কাছে আছে, মানে তার কাছে হচ্ছে কটসন নাই, ইনকাসন আছে, সে এসে বলতো ইনকাসন দাও, ঠিক আছে। তার কাছে সেফটি জোন নাই কিন্তু ওরিসেপ আছে, সে এসে বলতো ওরিসেপ দাও, মানে ওরিসেপ আর ইনকাসনটা সে তার দোকান থেকে সেল করবে। এরকম করে হচ্ছে সকালবেলাতেই সে মোটামুটি 4-5টা রোগীর গলা কাটা শেষ, এবং তার কাছে সব নেতারা রেফার করতো রোগীদের, কারণ সে গেলে হচ্ছে রোগীদেরকে স্পেশাল ভাবে রেখে দেওয়া হতো। সে এসে ডাক্তারদের হচ্ছে সিগনেচার খাতাও চেক করতো। তো প্রথম দিকে আমি এগুলোকে হচ্ছে খুব বেশি গুরুত্ব দিইনি, এবং পরবর্তীতে এমন একটা অবস্থা করেছিলাম যে ডাক্তারের খাতায় হাত দেওয়ার ক্ষমতা কারো ছিল না ডাক্তার ছাড়া, এবং কেউ এসে চেক করার ক্ষমতা ছিল না যে এই অ্যাটেন্ডেন্স, ডাক্তারদের অ্যাটেন্ডেন্স চেক করবে। কেন করবে? ডাক্তারের অ্যাটেন্ডেন্স চেক করবে ইউএচএফ, সিভিল সার্জন, তারা চেক করবে, বা যদি বিভাগীয় পরিচালক সেখানে আসে, অন্য কেউ না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা চেক করবে। তো প্রথমেই যে লেগে থাকার কিছু নেই। আর একটা বিষয় সেটা হচ্ছে যে টেন্ডার, টেন্ডার তো উপজেলাতে আসবে, আপনাকে টেন্ডার ফেস করতে হবে, আপনি টেন্ডার কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হবেন, হবেন না? আমরা কি করি, খেলাখেলি করি যে আমি আজকে টেন্ডার করতে পারবো না, আমি এখানে সই দিতে পারবো না। কেন? ওই টেন্ডারটা সঠিক কিনা সেটা বোঝার সক্ষমতা কি আপনার নাই? এই যে বিসিএস এ এত এত বই পড়ে বিসিএসটা হচ্ছে পাস করে ঢুকতেছেন, তাহলে এর পরবর্তীতে আবার হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সাম দিবেন, সিনিয়র স্কেল এক্সাম দিবেন। তো কোথায় কি কিনতে হবে, ক্রয় কমিটি কাদের নিয়ে গঠিত হয়, কোন বিষয়ে সই করতে হয়, একটু বোঝার ক্ষমতা আপনার নাই। 5 টাকার একটা ইনজেকশন আপনি হচ্ছে ইএচএফ এর এক ধমকেই 10 টাকা হিসাবে সই করে দিয়ে চলে আসছেন, ওখানে কি আপনার করার কিছুই ছিল না? এক নাম্বার হচ্ছে ওটা সেটা ফেসই করতে চান না, আর 2 নাম্বার হচ্ছে সেটা যদি ফেসও করেন একটা সই মেরে দিয়ে দায়িত্ব শেষ করেন। এইটা তো করার জন্য আপনাকে বিসিএস ক্যাডার বানানো হয়নি। আপনি পরবর্তীতে প্রজেক্ট ডিরেক্টর হবেন, আপনি হসপিটালের পরিচালক হবেন তো। স্বাস্থ্য অধিদপ্তরের
মহাপরিচালক কি সিভিল সার্জন ছিলেন? ছিলেন ছিলেন না। এখন মহাপরিচালক হননি। স্যার কি হচ্ছে হেড অফ প্রকিউরমেন্ট এন্টিটি না? তাকে কি প্রত্যেকটা টেন্ডারের হচ্ছে অনুমোদন দিতে হচ্ছে না? তিনি তো কখনো সিভিল সার্জন ছিলেন না, কখনো বিভাগীয় পরিচালক ছিলেন না, করতে হচ্ছে না। আপনি আজকে ভাবছেন যে আমি ক্লিনিক্যালে ক্যারিয়ার করব, ওই ক্লিনিক্যালে ক্যারিয়ার করতে যেয়ে যখন হচ্ছে আপনি নিডোরের ডিরেক্টর হবেন, এনআইসিবিডি ডিরেক্টর হবেন, নিডোর ডিরেক্টর হবেন, তখন ওই টেন্ডারের ভুলটা তো আপনিই করবেন। যদি এই প্রথম থেকে টেন্ডার যদি আপনি ফেস না করেন, যদি শিখতে না চান, টেন্ডার থেকে দূরে থাকেন, আপনিই করবেন। জুনিয়র কনসালটেন্ট হিসেবে করবেন, সিনিয়র কনসালটেন্ট হিসেবে করবেন, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে শুরু করবেন। আজকে মেডিকেল অফিসার হিসেবে আপনি এসকেপ করছেন, ভবিষ্যতে এসকেপ করতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। সুতরাং বিসিএস এ যেহেতু জয়েন করেছেন, এর প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে আপনার অবশ্যই জ্ঞান রাখতে হবে এবং থাকতে হবে। ডায়াগনস্টিক সেন্টার, আপনি কোন ডায়াগনস্টিক সেন্টারে বসবেন, কোথায় বসবেন, এটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার। তবে যে উপজেলাতে আপনি পোস্টিং নিয়েছেন সেখানে ওষুধের দোকানে বসেন বা ডায়াগনস্টিক সেন্টারে বসেন বা নিজের কোয়ার্টারে চেম্বার করেন, যেটাই করেন না কেন করতে হবে। না করলে হবে কি, আপনি যখন ঘুমাবেন আপনাকেও ডাকবেন, ভাই আমার এই রোগীটা দেখে দিতে হবে। তা আপনি কেন হচ্ছে ঘুম থেকে উঠে ডেকে দেবেন, মানে রোগী দেখবেন? আপনার একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই নির্দিষ্ট টাইমে আপনি সবাইকে সেবা দিবেন, এর বাইরে না। অফিস টাইম শেষ, এবার 3টা থেকে 5টা পর্যন্ত আপনি সেবা দেন যে কোনো একটা জায়গাতে, কিন্তু সেখানে নিজের আইডেন্টিটি বজায় রাখেন, নিজের একটা গ্রহণযোগ্যতা রেখে। আপনাকে 5,000 টাকা টেস্ট দিতে হবে, 2,000 টাকা টেস্ট দিতে হবে, এমন কোনো জায়গায় আপনার বসা লাগবে না। কোয়ার্টারেও চেম্বার করা যায়, তবে সাধারণত আমরা কোয়ার্টার চেম্বারটা অ্যাভয়েড করতে বলি, কারণ কোয়ার্টারের চেম্বারে রাত 3টার সময় এসে নক দেয়, যে রোগীটা দেখে দেন, ইমার্জেন্সিতে নাম নিয়েছে একদম কোয়ার্টারে চলে আসে রোগী। এটা অ্যাভয়েড করার জন্য আমরা সাধারণত হচ্ছে সবাইকে বলি যে হচ্ছে যে হাসপাতালের বাইরে চেম্বার করাটা ভালো, যাতে হাসপাতালের রুমে এসে রোগীরা ডিস্টার্ব না করে। যেহেতু আমরা কোয়ার্টারেও রোগী রেখেছি, আবার বাইরে ডায়াগনস্টিকেও রোগী রেখেছি, কিন্তু সেটা অবশ্যই ম্যানেজ করে, একটা নির্দিষ্ট সময় মেনটেন করে, এবং সেটা আপনাদেরকে উপজেলা বেসিসে বুঝে নিয়ে করতে হবে। নার্স, নার্সটা তো হচ্ছে গেলে আপনাকে একটা বড় ভাই বা বড় বোন হিসেবে পাবেন। ডাক্তারদের হচ্ছে এই ইন্টার্নির সময় তো হচ্ছে কে যে সিস্টার, কে যে ডাক্তার সিস্টার আর কে যে হচ্ছে নার্স সিস্টার, এটা বুঝতে বুঝতেই তো ইন্টারনেটটা শেষ হয়ে গেছে। আর হচ্ছে আপনারা তো বড় স্যার, তো বড় স্যারদের আসলে কোনো সমস্যা হয় না, বড় স্যারের একটু ভাব নিয়ে গেলে বলে যে এটা স্যার, কিন্তু আপারা যতই ভাব নিয়ে যান, যতই আক্রমণ করে যান, আপনি হচ্ছে সিস্টার। এটা নিয়ে মাইন্ড করার কিছু নাই, এটা নিয়ে বলারও কিছু নাই, এটা নিয়ে ম্যাডাম ডাকানোরও কিছু নাই। আপনি এগুলো শুনবেনই না, সিস্টার ডাকলো, মামা ডাকলো, খালা ডাকলো, এগুলো শুনবেনই না। আমি যখন উপজেলাতে জয়েন করেছি তখন আপনাদের মতন বয়সে আমি ছিলাম। আমার চেয়ে 2 বছরের সিনিয়র ইএচএফের ছেলে, সে আমাকে বলতো আঙ্কেল, ঠিক আছে? ড্রাইভারের ছেলে যে আমার চেয়ে হচ্ছে 10 বছরের বড়, সে আমাকে ডাকতো আঙ্কেল, কারণ আমি তো হচ্ছে তাদের বাপের কলিগ, তো বাপের কলিগ তো অলওয়েজ আঙ্কেল। তো তখন তো হচ্ছে দাড়িও বাকিনি, চুলও বাকিনি, কিন্তু আঙ্কেল, কমন আঙ্কেল, কারণ আমি হচ্ছে ছোট্ট মেডিকেল অফিসার, কিন্তু হচ্ছে 14 গোষ্ঠীর হচ্ছে কলিগ, তো 14 গোষ্ঠী ছিলাম আঙ্কেল। তো এই আঙ্কেলটা তো আমি হজম করতাম। তা আপনি হচ্ছে আয়া, সিস্টার, মামা, খালা এগুলো হজম করবেন, হজম করে শুনবেন না, পাত্তা দিবেন না। আমি শুধু আমার কাজটা করতাম। যে নার্সরা প্রথম দিকে আমাকে ভাই ডাকতো, পরের দিকে তারা স্যারও ডাকছে, কারণ আমি হচ্ছে ভাই ডাকছে বা কি ডাকছে এটা শুনিনি, ইগনোর করে গেছে, আমি আমার মতো কাজ করে গেছি। এবং তাদের হচ্ছে যেগুলো খুঁত ধরা, সেগুলো আমি সুন্দরভাবে ম্যানেজ করতাম। তাদের হচ্ছে বারবার স্কেল দিয়ে টেনে টেনে রিপোর্ট করতো, সেগুলোকে আমি সব ফর্ম করে দিয়েছিলাম। তো কিছু সিস্টেমে আপনাকে আনতে হবে, এবং আপনি সিস্টেমের মধ্যে আনবেন আর আপনার কলিগ সিস্টেমের 12টা বাজাবে, সেটা কিন্তু হবে না। একসাথে হচ্ছে পালের গোদার মধ্যে এক গাদা ডাক্তার জয়েন করতেছেন, একই উপজেলায় যারা জয়েন করবেন নিজেদের মধ্যে ইউনিটি রাখবেন, স্যাক্রিফাইস করে হলো ইউনিটিটা রাখতে হবে। ইউনিটি যদি ধরে রাখতে না পারে তাহলে উপজেলার একটা পরিবেশ থাকবে না, সেই পরিবেশটা মেইনটেইন করার চেষ্টা করবেন। ওটি পারেন, ওটি জানেন, এই বলে যে হচ্ছে ইমার্জেন্সিতে খাঁচাং খাঁচাং করে ওটি করা শুরু করবেন, নট নেসেসারি। এই মাত্রটা অনেকেই করে থাকে, করতে যেই হচ্ছে ভেসেল কেটে ফেলে, ব্লিডিং শুরু হয়ে যায়, ম্যানেজ করতে পারে না। ইভেন উপজেলাতে যে মেডিকেল অফিসার হিসেবে সিজার করা শুরু করে, পরে ম্যানেজ করতে পারে না। যদি হচ্ছে বড় গার্ডস থাকে এবং যদি ম্যানেজার ক্যাপাবিলিটি থাকে, তাহলেই সিজার করবেন, তাছাড়া সিজার করার কোনো দরকার নেই।
হুট করে 10-12 জন অ্যাক্সিডেন্টের রোগী আসতে পারে। এই 10-12 জন অ্যাক্সিডেন্টের রোগীকে কোথায় কোথায় বসাতে হবে সেটা একটু ম্যানেজ করতে হয়। খুব সুন্দরভাবে বলতে হয় যে এই রোগীকে শোয়ায় দাও, এই রোগীকে ব্যান্ডেজ করো। এর মধ্যে যেগুলো যেগুলো রেফার করা, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ডেকে রেফার করে দিতে হয়। তো এগুলো হচ্ছে যখন উপজেলাতে ঢুকবেন তখন বুঝবেন যে মব কি, কিভাবে ম্যানেজ করতে হয়। তারপরও সবাইকে টিম রেডি রাখবেন। সেই টিমের মধ্যে অ্যাম্বুলেন্স ড্রাইভার থাকবে, সেকমো থাকবে, আয়া থাকবে, অট বয় থাকবে। এদেরকে সবাইকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করে আপনাকে উপজেলাতে টিকে থাকতে হবে। এবং ইনস্ট্যান্ট হচ্ছে আপনি ডিসিশন দিবেন, শুনবেন ঠিকই, ডিসিশন দিবেন হচ্ছে আপনি। এগুলো আসলে মব যখন তখন ক্রিয়েট হতে পারে, কিন্তু সেগুলোকে হ্যান্ডেল করার জন্য মাথাটা ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা মাথায় জবাব দিতে হবে, বলতে হবে যে আমি তো করতেছি। এবং অক্সিজেন সিলিন্ডারে যাতে অক্সিজেন থাকে, ইসিজি মেশিনটা যাতে রেডি থাকে, ব্লাড সুগার মেশিনটা যাতে আরএস মাপার জন্য যাতে থাকে, সেগুলো সব হচ্ছে আপনার ম্যানেজ রাখতে হবে সব। যদি না থাকে জাকাত সাতটা বহুত দেন, ওই জাকাত সাতটাটা ইমার্জেন্সিতে দিয়ে দিবেন এগুলো কিনে। দেখবেন যে এটা হচ্ছে একটা লং টার্ম ইফেক্ট আছে এবং সেটা হচ্ছে আমাদের কাজে লাগবে। অফিসার্স ক্লাব, উপজেলাতে হচ্ছে অফিসার্স ক্লাবে যদি 14 জন থাকে, এই ডাক্তার ক্লাবে থাকে হচ্ছে 20 জন। আপনারা জয়েন করে দেখবেন যে সবচেয়ে বড় অফিসার্স ক্লাবই আপনাদের। তারপরও সবাই অফিসার্স ক্লাবে নামে এন্ট্রি করবে এবং নিয়মিত চাঁদা দিবেন। খুব বেশি চাঁদা লাগে না, 100 টাকা, 200 টাকা, 500 টাকা চাঁদা লাগে, তো দিয়ে দিবেন। অফিসার্স ক্লাবের নিয়মিত প্রোগ্রামে যাবেন, কারণ এই যে দুদিন পরে মিনিস্ট্রি থেকে দেখবে যে আপনাকে ফোন দিচ্ছে, ভাই কেমন আছেন, সে আপনার একটা কলিগ ছিল, এসিল্যান্ড ছিল, অথবা আপনার ইউনো ছিল, তো তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। ওসি এসপি সবার সাথে সুসম্পর্ক রাখবেন, এগুলো কাজে লাগে। আমার কতটুকু কাজে লাগে যায় না, তবে তাদের আমাকে লাগে বেশি। কারণ মানুষ ভয় পায় কি, রোগ। আজকে হচ্ছে আমার ছেলের নাকের মধ্যে সর্দি জমেছে, আমি জানি যে এখানে একটা নেজাল ড্রপ দিলে ছুটে যাবে, কিন্তু একটা ইউনো জানে না যে তার নাকে হচ্ছে কোন ড্রপটা দিই, জানে না। সে কিন্তু তখন ফোন করে জিজ্ঞাসা করছে। তো এগুলোই ছিল উপজেলার খুঁটিনাটি। যদি উপজেলার সব কাহিনী শুরু করি, বয়স বেশি হলো না, সেই জয়েন করেছে হচ্ছে 2013 সালে, 12 বছর পূর্ণ হয়ে গেছে। 12 বছরে হচ্ছে 1200 অভিজ্ঞতা আছে। এই সকল অভিজ্ঞতা এখানে শেয়ার করানোর কোনো প্রয়োজন নাই, কারণ এই যে বিশাল 48 পরিবার, তাদের একটা 48 বিশেষ গ্রুপ আছে। সেই বিশেষ গ্রুপে দুদিন পরে এত কাহিনী শুরু হবে যে আমার এই কাহিনীগুলো ভুলে যাবে। তো যেটাই হোক না কেন, যখনই কোনো পরামর্শ লাগবে উদ্যতন কর্তৃপক্ষের কাছ থেকে বা উদ্যতন বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং নিজেদের উপজেলা লাইফটাকে নিজেরা গুছিয়ে নেবেন। বাংলাদেশের যেখানেই পশ্চিম হোক না কেন, নিজের মতন করে সেই এলাকাকে বা চেম্বারকে অথবা নিজের কর্মপরিবেশকে নিজের করে নেবেন। নিজের করে নিতে পারলেই আপনি হচ্ছে সাকসেস হতে পারবেন। তো সবাইকে শুভেচ্ছা, শুভকামনা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আশা করি যতটুকু কথা বলেছি এতটুকু কথা আপনাদের কাজে লাগবে এবং আমাকেও পরামর্শ দিয়ে আপনারা হেল্প করবেন। সবাইকে ধন্যবাদ।